নতুন 4 উপদেষ্টা যোগ দেওয়ার পর উপদেষ্টার দপ্তরে বড় পরিবর্তন। এদিকে নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূসের ফোন, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হকদের বিরুদ্ধে কতটা জোরালো অভিযোগ আনা যাবে, বিচার নিশ্চিত হবে কিভাবে, নিহতদের সংখ্যা নিয়ে কি বলছে জাতিসংঘ। দর্শক, এসব বিষয়ে আলাপ করতে আজকে সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি আমি মারুফা রহমান, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা চলমান অনেকগুলো ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আছি। একটি নতুন সরকার এবং আজকে সবচেয়ে আলোচিত যে বিষয়, যে নতুন 4 উপদেষ্টা যোগ দেওয়ার পর উপদেষ্টাদের দপ্তরে একটি বড় পরিবর্তন। তো এই পরিবর্তনটি কেন, আপনার কাছে জানতে চাই প্রথমে সোহরাব হাসান, এবং কেমন মন্ত্রণালয় তারা সামলাতে পারবেন বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং আজিজ ভাই সঙ্গে আছেন। মানে মন্ত্রণালয় তো রদবদল হয়েছে, নতুন 4 উপদেষ্টা নিয়েছেন। প্রথম যখন এই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, উপদেষ্টা পরিষদ দেখে মনে হয়েছিল যে, এবং সেখানে অভিজ্ঞ লোক খুব কমই ছিলেন, প্রশাসনিক কাজে অভিজ্ঞতা নেই এরকম সদস্যই বেশি ছিলেন। সুতরাং মানুষের মধ্যে একটা সংশয় ছিল, এরা পারবে কি পারবে না। পরবর্তীকালে একজনকে বিশেষ সহকারী করলেন, আবার এখন দেখলাম যে তাকেই আবার উপদেষ্টা করেছেন আলী ইমাম মজুমদার, এবং আর 3 জন না। তো এখন যারা এরা কিন্তু প্রশাসনিকভাবে দক্ষতা অভিজ্ঞতা তাদের অনেক। প্রথমত হচ্ছে যে আলী ইমাম মজুমদার মন্ত্রিপরিষদ সচিব ছিলেন, ফজল কবির খান সচিব ছিলেন, আরেকজন লেফটেন্যান্ট জেনারেল, তারও দীর্ঘ অন্তত সামরিক অভিজ্ঞতা আছে। একটা হচ্ছে যে ফজল যেটি ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি একবার পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয়ে না, তিনি অর্থনীতিবিদ, একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং এর আগের তত্ত্বাবধায়ক সরকারেও ছিলেন। সুতরাং তিনি এই সরকার পরিচালনার বিষয়টা প্রত্যক্ষভাবে জানেন বা অভিজ্ঞতা আছে। তো একটা বড় পরিবর্তন হলো যে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, তাকে বস্ত্র পাট মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি বলবো একটু জানতে চাই যে এই পরিবর্তন বিষয়টা হচ্ছে যে তিনি 1 সপ্তাহ হলো, তো 1 সপ্তাহে তো তার যে পারফরমেন্স বা তার যে কার্যক্রম, আর সেটি তো বলবো যে বেশ কী বলে, তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। কারণ পুলিশ ভয়ে যাচ্ছিল না কর্মস্থলে, তিনি বিভিন্ন জায়গায় যে পুলিশ সদর দপ্তরে এবং পুলিশ লাইনেও গিয়েছিলেন সম্ভবত, আর সেখানে তাদেরকে বুঝিয়ে সবাইকে কিন্তু কর্মস্থলে নিয়ে এসেছেন। এটি একজন উপদেষ্টা হিসাবে বা একজন তারা তো এখন মন্ত্রী, যদি অন্য সরকার থাকতো, রাজনৈতিক সরকার থাকলে মন্ত্রী বলতেন, আর সেটি তো তার কাজের। তার একটি বক্তব্য নিয়ে বেশ বিতর্ক হয়েছে এবং আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারাও কেউ মন্তব্য করেছেন, বিরূপ মন্তব্যই করেছেন, এবং নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম মন্তব্য এসেছে। এখন ওই একজন ব্যক্তির বা একজন উপদেষ্টার বাক স্বাধীনতা থাকবে না, তিনি যেটি সত্য মনে করেছেন তিনি তার পর্যবেক্ষণে এটি বলতেই পারেন, কিন্তু সেটি অন্তর্বর্তী সরকারের নীতির বাইরে গেছে এটা মনে হয়নি আমার। আর দ্বিতীয়ত হচ্ছে তিনি যে কথাটি বলেছেন এবং যে উপলক্ষে বলেছেন, সেটি আমার মনে হচ্ছে যারা তার সমালোচনা করেছেন সেটি আমলে নেননি। তিনি বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ভারতীয় গণমাধ্যমে বিশেষ করে যে 15ই আগস্টকে কেন্দ্র করে একটি বড় কর্মসূচি হবে, একটি পাল্টা কর্মসূচি বা প্রতিরোধ কর্মসূচি এই ধরনের খবর এসেছে। তার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে মানে এসব করার চিন্তা করেন না, দল গোছান, এই করেন, আপনারা রাজনৈতিক দল রাজনীতি করেছেন, আওয়ামী লীগকে ধ্বংস করেছেন, তো এই দল পুনর্গঠন করেন। আমি মনে করি যে একজন নাগরিক হিসেবে, উপদেষ্টা হিসেবে রাজনৈতিক বক্তৃতা দিতে পারবেন না, বা নাগরিক হিসেবে তো অবশ্যই পারবেন। তো এটি নিয়ে যে
মানে সমালোচনা হয়েছে, মানুষ মনে করবে এ কারণেই তাকে দেওয়া হয়েছে, এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত আর একজন কর্মকর্তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এটি জনমনে ধারণা হওয়া স্বাভাবিক। আর অন্যান্য মন্ত্রণালয়ে, কারণ প্রধান উপদেষ্টার হাতে 27টি মন্ত্রণালয় ছিল, এটি তো কারো পক্ষে এককভাবে বা এটি পরিচালনা করা সম্ভব না, দেখাশোনা করা সম্ভব নয়। আর সেখান থেকে আরও অনেক মন্ত্রণালয় বিভিন্ন বন্টন করা হয়েছে। আর এটি আমার মনে হচ্ছে যে এটি তো মন্ত্রণালয়, এই যে উপদেষ্টা পরিষদ একটা টিম, তারা যদি একসঙ্গে কাজ করেন, মত দ্বিমত থাকবে, কিন্তু সিদ্ধান্ত নেয়ার পর সবাই যদি এটি বাস্তবায়নের চেষ্টা করেন সেটি একরকম হবে। আর যদি রাজনৈতিক সরকারে যেমন দেখা যায় যে এক মন্ত্রণালয়ের সঙ্গে এক মন্ত্রীর সঙ্গে আরেক মন্ত্রীর দ্বন্দ্ব, এক মন্ত্রণালয়ের সঙ্গে আরেক মন্ত্রণালয়ের দ্বন্দ্ব, তাহলে কিন্তু কাজটা পিছিয়ে যাবে। সরকার যেটা করতে চাচ্ছে বা এই মুহূর্তে কিন্তু দৈনন্দিন কাজটাই অর্থনীতি ঝুঁকিতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, ব্যবসা বাণিজ্য মন্দা, বিদ্যুৎ সংকট বাড়ছে। সুতরাং সবটা মিলে এই সরকারের রাজনীতির বিষয়টি যদি বাদও দেন, সরকারের দৈনন্দিন যে কাজকর্ম সেটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মধ্যে। সেক্ষেত্রে সবাইকে একত্র হয়ে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ থেকে করতে হবে। যদি সেটি করেন এক ধরনের মানুষ ফল পাবে, আর যদি না করতে পারেন তাহলে কিন্তু সমালোচনা বাড়বে। জি, আমরা একটু এম এ আজিজ আপনার কাছে আসতে চাই। এই যে নতুন 4 উপদেষ্টা যোগ দেওয়ার পরে উপদেষ্টা দপ্তরের যে বড় পরিবর্তন, সেটিকে কিভাবে দেখছেন? আর সব মিলে উপদেষ্টা দপ্তর আসলে কতখানি সফলতার সাথে কাজ করতে পারবে, যারা আছেন তাদের উপর আপনার ভরসা কতখানি? ধন্যবাদ আপনাকে। দেখেন, ব্যক্তিগতভাবে আমার ধারণা এই 4 জন যুক্ত করার আগ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারটা আপনার এনজিও প্রাধান্য ছিল। 7-8 জন এনজিও করে। এনজিও যারা করেন তাদের কিন্তু একটা আদর্শ আছে যে দেশে অর্থনৈতিক উন্নয়ন হইলেই দেশ ঠিক হয়ে যায়, কিন্তু পলিটিক্সটা তো ভিন্ন। পলিটিক্সটায় রাজনীতি থাকতে হবে, গণতন্ত্র থাকতে হবে, সুশাসন থাকতে হবে, আইনের শাসন থাকবে, অনেক ফ্যাক্টর থাকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি সক্রিয় থাকতে হবে। তো এখন এই 4 জন নেওয়ার ফলে এটা আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারটা বেশ শক্তিশালী হয়েছে। তবে এখন আমি বলবো যে রাজনীতিবিদরা কিন্তু জনগণের পালস বুঝতে পারে, পেশাজীবী পারে না, আমরা পারি না সহজে। রাজনীতিবিদরা মানুষের চেহারা দেখলেই বুঝতে পারে মানুষটি কি বলতে চায়। আর আমাদের দেশে তাইলে আমাদের মানে এই যে যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণের পালস বুঝলো না কেন? না, সেটা ভিন্ন কথা। একটানা 16 বছর ক্ষমতায় ছিল, তো সেটা একটা বড়। আমাদের সংবিধান জাস্টিস হাবিবুর রহমান কেয়ারটেকারের চিফ ছিল, তার সভায় একটা ছিলাম আমি উপস্থিত বেঁচে থাকার সময়। তিনি বলছিলেন যে সংবিধানকে এমনভাবে সাজানো হয়েছে যাতে গণতন্ত্র না থাকে, এই শব্দটি তিনি বলেছেন। অর্থাৎ আমার ব্যাখ্যা হচ্ছে সংবিধানে প্রধানমন্ত্রীকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি পার্টি প্রধান, তিনি সংসদীয় দলের প্রধান, তিনি প্রধানমন্ত্রী, তার নির্দেশ ছাড়া কোনো কাজ হবে না, প্রেসিডেন্টও না, অর্থাৎ ভারসাম্য নাই সরকারে। তিনি পার্লামেন্ট, সংসদ নেতা, সব কিছু উনি একা। সুতরাং এই ক্ষমতার কারণেই কিন্তু সে স্বৈরশাসক হয়ে ওঠে। অর্থাৎ সংবিধানই তাকে, যদিও বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে, কিন্তু আমাদের সংবিধানে যে অনুযায়ী যিনি প্রধানমন্ত্রী হন, সংবিধানেই তাকে স্বৈরাচার বানায় ফেলে। এছাড়া আবার 16 বছর একটানা ক্ষমতায়, এবং তা সরকারের মধ্যে একটা অহংবোধ খুব বেশি হয়ে গেছিল। অর্থাৎ আমাদের সংবিধানের 7 অনুচ্ছেদে আছে জনগণ হচ্ছে মালিক, কিন্তু জনগণ তো বহুবার প্রশ্নবিদ্ধ নির্বাচন, একটা নির্বাচন তো সঠিকভাবে জনগণও ভোট দিতে পারে নাই। এই যে এখন যে ছাত্ররা মাঠে নামলো, এরা তো ওই যে নিরাপদ আন্দোলনের, কিন্তু তারাই আন্দোলন করেছে, ওরাই বড় হয়েছে এখন, তারা তো কেউ ভোট দিতেও পারে নাই। তো এই জন্য বলছি যে ধরেন এই সরকার 16 বছর ক্ষমতায় থাকা এবং সংবিধান যেভাবে সাজানো হয়েছে, এই কারণে সকল ক্ষমতা এক ব্যক্তির কাছে কেন্দ্রীভূত হয়ে গেছে।
এবং আপনি দেখেন যে কোনো টেবিলে, আপনাদের এই টেবিলেও যখন দেখা গেছে যে কোনো আওয়ামী লীগের নেতা বা কোনো আলোচক আসছে, তিনি কিন্তু এক কথা কমন বলতেন, কোনো না কোনো ভাগ দিয়ে বলতেন যে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী অমক আছেন, তিনি এটা ব্যবস্থা করে ফেলবেন, অর্থাৎ তিনিই করবেন সব। এই জন্যে দেখেন এবারের যে ছাত্র গণ আন্দোলনটা হলো, তার 7 দিন আগেও কেউ বুঝতে পারে নাই, কেউ কল্পনাও করে নাই এই সরকারের পতন হবে এবং প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হবে, এই চিন্তাটা কিন্তু করে নাই। কিন্তু আমাদের দেশে ধরেন সাংবাদিক হিসেবে অনেক সময় বাইরে গেলে জিজ্ঞেস করতে আছে দেশের অবস্থা কি, রাজনীতির অবস্থা কি, আমার কাছে উত্তর ছিল না। এই কারণে আমি বলবো, আমি তো ধরেন সেই পাকিস্তান আমল থেকে দেখছি, তো আমি বলতাম যে আমাদের দেশে যখন সরকার পরিবর্তনের সময় আসে তখন প্রকৃতি ফাংশন করে, কোনো বুদ্ধিজীবী বা কোনো রাজনীতিবিদ হিসাব করে তা বার করতে পারে না। আমাদের দেশে বড় বড় পরিবর্তনগুলো আপনি দেখেন তার আগের দিন পর্যন্ত কেউ খবর রাখে না, পরিবর্তন হয়ে যায়। এইবারেই বরং 3-4 দিন আন্দোলন হয়েছে, তারপরেও শেষ অবধি প্রধানমন্ত্রী সম্পর্কে যা জানা গেছে উনি বল প্রয়োগ করেই সরকারে থাকার চেষ্টা করেছেন এবং তাকে অনেকটা বাধ্য করে দেশ থেকে আপনার আর্মির হেলিকপ্টারে করে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা উপদেষ্টা পরিষদ নিয়ে, উপদেষ্টা দপ্তর নিয়ে আলাপ করছি। 2টি দপ্তর দেওয়া হয়েছে আমাদের দুজন একেবারে তরুণ ছাত্রকে। মোহাম্মদ নাহিদ ইসলাম, তিনি পেয়েছেন ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি, আজকে আবার যুক্ত হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও। আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি দায়িত্ব পেয়েছিলেন শুরুতে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের, আজকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন। এই দুইজন সম্পর্কে আপনাদের আশাবাদের জায়গা সম্পর্কে আমার ব্যক্তিগত একটা এক্সপেরিয়েন্স বলি। আমি অবজারভারে ছিলাম, অবজারভারে মোস্তাকের সময় যখন কু হয়, সৌরভ ভাই ভালো জানে, একই দিনে রাত্রে সকালে সরকার বদল হয়ে যায়, চরিত্র বদল হয়ে যায়। তখন আগে তো লেট নাইট ছিল, এই 3টা-4টার সময় আমাকে মাইক্রোবাস পাঠিয়ে দিয়ে অফিস থেকে অফিসে নিয়ে আসতো। তখন মারা গেছেন একজন সাংবাদিক, খুব দক্ষ ছিলেন, তিনি অবজারভারের প্রধান সহ সম্পাদক ছিল, চিফ সাব এডিটর। আমাকে শুধু ডেকে নিয়েছে, আর কেউ নাই। তা আমি বললাম যে গোফান ভাই পত্রিকাটা বের করবে কি, কিভাবে হবে? কয় অবজারভারে মানুষ কাজ করে না, সিস্টেম কাজ করে। তো মন্ত্রণালয়ে কিন্তু মন্ত্রী থেকে শুরু করে, আমার বক্তব্য হচ্ছে মন্ত্রীর থেকে শুরু করে জয়েন্ট সেক্রেটারি আর ওই মন্ত্রীর মন্ত্রণালয়ের আন্ডারে যে ডাইরেক্ট ধরেন এমডি বা চেয়ারম্যান ডাইরেক্টর পর্যন্ত থাকে, এই কয়েকটা লোক যদি সৎ থাকে এবং এই কয়েকটা লোক যদি আন্তরিক থাকে, আমার মনে হয় মন্ত্রণালয় চালানো সম্ভব। এই প্রসঙ্গে একটু সৌরভ ভাই একটা আসতে চাই। সৌরভ হাসান ভাই, আপনি একটু বলবেন, একদম তরুণ, একদম মানে আমরা নতুন এরকম দেখলাম না, উপদেষ্টা বলতে একটা টিম ওয়ার্ক, টিম ওয়ার্কটা যদি কাজ করে তাহলে কে তরুণ এবং প্রবীণ সেটি সমস্যা নয়, বরং যেটি বলা হয় যে প্রবীণের অভিজ্ঞতা এবং তরুণের উদ্যম, হ্যাঁ, এই দুটোর যদি মিশ্রণ ঘটে, সম্মেলন ঘটে, তাহলে যে কোনো কাজ করা কঠিন হবে না। এটা ঠিক যেমন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় তো আমাদের খাত আর কি, তাই তো, যাদের কাজ হবে সংবাদ মাধ্যম নিয়ে। আর সেখানে তো একটা আমরা চাইবো যে এই সংবাদ মাধ্যমের কর্মীদের, এমনকি নীতি নির্ধারকদের যে দাবি থাকবে সেটা হচ্ছে যে এতদিন যেভাবে সরকারের পক্ষ থেকে বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে চাপ ছিল, হুমকি ছিল, সেটি আর থাকবে না। কারণ তারা এই চাপ ও হুমকির অবসানেই তারা আন্দোলন করেছেন, হুমকি না থাকুক। সুতরাং আমরা একটা নতুন, বিশেষ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটা মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করবে, এটি প্রত্যাশা করি। আর সেখানে উপদেষ্টা যিনি আছেন তিনি তো আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাকে আমরা অভিনন্দন জানাই। কিন্তু একই সঙ্গে তিনি একা তো কাজটি করতে পারবেন না, অন্য সবাইকে সহযোগিতা করতে হবে। আর এটি যেহেতু সরকারের নীতি নির্ধারণী বিষয়, সুতরাং এটি প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদেরও কিন্তু সহায়তা লাগবে, সমর্থন লাগবে। জি, আমরা মনে হয় উপদেষ্টা পরিষদ নিয়ে একটি মোটামুটি আলাপ করে ফেলেছি। আমাদের হাতে আরও বেশ কয়েকটি ইস্যু আছে, তবে তার আগে একটি বিরতিতে যেতে চাই। দর্শক, CSRM জনতন্ত্র গণতন্ত্রে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলাপ করছিলাম আজকের দিনব্যাপী বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে, বিশেষ করে উপদেষ্টা দপ্তরে যে পরিবর্তনগুলো, সেই সাথে আরও অনেক বিষয় চলে আসছে, মামলা, গ্রেফতার, সেই বিষয়গুলো। আমরা সৌরভ হাসান, আপনার কাছে প্রথমে আসতে চাই যে ইস্যুতে, সেটা হচ্ছে হত্যা মামলায় সালমান এফ রহমান বা আনিসুল হকদের মতো যাদের বিরুদ্ধে মন্ত্রী প্রতিমন্ত্রীদের যেসব মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে, তাতে তাদের বিচার করে শাস্তির আওতায় আনা কঠিন হতে পারে বলে মত দিচ্ছেন আইনজীবীরা। না, আমাদের বিচার প্রক্রিয়া নিয়ে তো অনেক প্রশ্ন আছে। যে প্রথমত বিচার প্রক্রিয়া বিলম্বিত হয়, প্রমাণ করা কঠিন, আর দ্বিতীয়ত হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্যে অনেক মামলা করা হয়। যেমন গত 16 বছর আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের যে মামলা দিয়েছে, সেই অনেকগুলো মামলাই গায়েবী মামলা হিসেবে পরিচিতি পেয়েছিল। যেমন ঘটনা ঘটেনি, কিন্তু পুলিশ এজাহার দিলেন যে এই ঘটনা ঘটছে, এর জন্য। এমনকি সচিবালয়ে গাড়িতে আগুন, বিএনপির মহাসচিবকে ওই মামলা আসামি করা হলো, ময়লার ট্রাকে আগুন। তো সুতরাং এটি কিন্তু এক হচ্ছে এটি প্রমাণ করা যায় না, দ্বিতীয়ত হচ্ছে মানুষের অবিশ্বাস তৈরি হয়, যে মানুষ প্রথমেই মনে করে যে এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। সুতরাং বিচার কিন্তু শুধু বিচার মামলার বিচার হলেই হবে না, বিচারটা বিশ্বাসযোগ্য হতে হবে। তাদের বিরুদ্ধে যে বিষয়ে মামলা হয়েছে, হত্যা মামলা, যে নিউ মার্কেটে প্রথম দিকে আন্দোলনের প্রথম দিকে গোলাগুলি হয়েছে, তাতে এক পক্ষ ছিল পুলিশ আর আন্দোলনকারী, এবং পুলিশের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের ছেলেরাও ছিল বলে অভিযোগ আছে। এখন সেখানে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে একজন হকার মারা গেছে, ছাত্রলীগের একজন কর্মীও মারা গেছে। এখন এই দুই হত্যাকাণ্ডে যদি তৎকালীন প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা বা আইনমন্ত্রীকে আসামি করা হয়, সেটি প্রমাণ করা খুব দুরূহ হবে। বরং তাদের বিরুদ্ধে অন্যান্য যে অভিযোগ আছে, যেগুলো মানুষ জানে, যে অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি, ঋণ খেলাপি, তো এই যেটা বিশ্বাসযোগ্য, যেটা মানুষের মধ্যে আলোচনায় আছে, এমনকি এই সরকারের নেতা, এই সরকারের যারা কর্মকর্তা, নীতি নির্ধারক, তারাও বলেছেন তাদের বিরুদ্ধে এই অভিযোগ আছে। গত কয়েক বছর ধরে তাদের গণমাধ্যমে তাদের সম্পর্কে খবর ছাপা হয়েছে, এবং টেলিভিশনেও এসেছে। মনে করি যে মানুষের যে পারসেপশন, মানুষের যে ধারণা, সেই জনধারণার বাইরে গিয়ে যদি মামলা করা হয়, তাহলে মানুষের মধ্যে এটা ধারণা হবে যে পূর্ববর্তী সরকার যেভাবে করছে, যেভাবে মামলা দিয়েছে, এবং এই ধরনের সাবেক সরকারের মন্ত্রী উপদেষ্টাদের ধরার জন্যে এই সরকারও সেই ধরনের মামলা দিচ্ছে। কিন্তু এটা অন্তর্বর্তী সরকার, এটা রাজনৈতিক সরকার না। আর বিচারটা পরিণতি যাতে পায়, আমরা তো দেখেছি যে গত সরকারের আমলে আপনার সাইবার নিরাপত্তা আইন বা ডিজিটাল নিরাপত্তা আইনের নামে অনেক রাজনৈতিক প্রতিপক্ষকে ধরা হয়েছে, সাংবাদিকদের ধরা হয়েছে। আর সুতরাং এই মামলা দেওয়ার ক্ষেত্রে, এবং আরেকটি বিষয় হচ্ছে 5 তারিখের আগে যারা মামলা করেছেন, 5 তারিখের পরে তো তারাই মামলা করেছেন। সুতরাং এটার কতটা পরিবর্তন হয়েছে, কতটা পরিবর্তন হয়েছে, সেই প্রশ্নটা থেকেই যায়। জি, এম এ আজিজ ভাই, আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাই। মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপদেষ্টাদেরকে যেই ধরনের মামলাগুলো দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলাগুলো আসলে দেওয়া হচ্ছে না বলে অনেকে মনে করছে, বা আইনজীবীরা বলছে যে এই মামলাগুলো শাস্তির আওতায় আনা আসলে কঠিন হতে পারে। বিষয়টা হলো যে ধরেন যে সরকার চলে গেল, তাকে বলা হয়েছে ফ্যাসিস্ট সরকার, গুণ খুম আয়নাঘর সব কিছুই করছে সরকারে থাকার জন্য। তো এখন গায়েবী মামলাও বহু করেছে। একটা মামলা করলো, গায়েবী লোক আছে 500 জন আসামি, ধরে পুলিশের ভিতরে বকরাও খাইলো, সাদাও তুললো, অনেক কিছু, অজ্ঞাতনামা বাণিজ্য তো আমরা জানি সেটা। তো এখন যদি একইভাবে মামলা হয়, একইভাবে যদি গ্রেপ্তার হয়, একইভাবে রিমান্ড হয়, একইভাবে যদি বিচার হয়,
তাহলে পার্থক্যটা তো টানতে হবে। আর আরেকটা সমস্যা হচ্ছে, আইনজীবীদের মধ্যে যতগুলো মামলা করেছে এটা কিন্তু সরকার করে নাই, আইনজীবীরা ইন্ডিভিজুয়ালি ব্যক্তি আইনজীবী করেছে। তারা আইনজীবীদের আবার দেখবেন কিছু সমিতি, এনজিও আইনজীবীদের এনজিও আছে, ধরেন তারা নাই তাড়িত হয়ে একজন নিষ্পেষিত নির্যাতিত কোনো ব্যক্তির পক্ষে দাঁড়ায়। কিন্তু কিছু কিছু মামলা, যেমন আমাদের ডেইলি স্টারের এডিটরের বিরুদ্ধে মামলা করলো, প্রায় 40টা জেলায় মামলা করলো খালি তাকে হ্যারাস করার জন্য, একই মামলা, ওই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল। তো এই আইনজীবীরা লাইমলাইটে আসার জন্য, এবং প্রত্যেকটা আইনজীবী দেখবেন জুনিয়র আইনজীবী, তারা একটা মামলা ঠুকে দিল আর কি। আপনি যে কথা বললেন স্বাভাবিক যে ওই উপদেষ্টা সালমান রহমান, তার বিরুদ্ধে প্রাসঙ্গিক, তার বিরুদ্ধে শেয়ার মার্কেট লুট করা, ব্যাংকের লুট করা, বহুত অপরাধ আছে তার। সে বড় ধরনের অপরাধীর মহানায়ক, সে তার বিরুদ্ধে সেই নিউ মার্কেটে একজন মারা গেছে, সেখানে কেন জড়িত করতে হবে? কারণ হচ্ছে সরকার এখনো তো গুছিয়ে উঠতে পারে নাই, সরকারের পক্ষ থেকে পুলিশি কেস যেগুলো হয় সেগুলি করতে হবে। যদি পুলিশি কেস ওই গায়েবী মামলা না করতে পারে, ধরেন এখন সরকার পরিবর্তন হবে, আমরা চাই যে ব্যক্তি যে ক্রাইম করছে তাকে সেই ক্রাইমে তাকে গ্রেপ্তার করা উচিত, এবং ওই আগের মতো চাইলেই রিমান্ড, আবার রিমান্ড যদি যৌক্তিক কারণে দেয়ও তাহলেও কিন্তু আধুনিক কায়দায় তাকে ইন্টিগ্রেট করা উচিত। আদালতের নির্দেশনা আছে, আদালতের নির্দেশনাও আছে। আপনি রিমান্ডে নিয়ে নানাভাবে অত্যাচার করবেন তাও কিন্তু করা উচিত না, এটাই কেমন। অর্থাৎ আইনে যা বলে তার বাইরে এই সরকারের যাওয়া উচিত নয়। হ্যাঁ, আমি মনে করি যে হ্যাঁ, এখানে অনেক দুর্নীতি তো ছায়া গেছে, মানে সমাজটাকে নষ্ট হয়ে গেছে মানসিকভাবে। অল আর করাপ্ট। আমরা তিনজন সুযোগ পাই নাই বলে হয়তো সৎ আছি বোধ হয়, সুযোগ পাইলে আমরাও করাপ্ট করে হয়ে যেতাম। জাতিটা নৈতিকভাবে মানসিকভাবে নষ্ট হয়ে গেছে। তো সুতরাং এই সরকারের এখন শীর্ষ পর্যায় থেকে শুরু করে, আপনি বলেন তো প্রধানমন্ত্রীর পরিবারের অনেকেই তো অনেক কিছু করছে, আগে বলা যায় নাই, করছে তো, তদন্ত হলে বেরোবে তো, শুনতে পাচ্ছি তো, হাওয়ার ভিতরে শুনতে পাচ্ছি তো। এখন এই যে এক ইউটিউবে বলতে থাকলো যে আমরা আজকে দেখেছি যে আসাদুজ্জামান খান কামাল বস্তা করে টাকা ঘুষ নিতেন। বিষয়টা হলো সে কারণ বাজার থেকেই 2 কোটি টাকা মাছ নিত, কারণ বাজার থেকে কমিশন পাইতো বলা হচ্ছে। এখন এটা তদন্ত হয়তো 2 কোটি নাইলে 50 লাখ। আমার কথা হলো যে একটা মন্ত্রী 1 লাখ ঘুষ নেওয়া আর 1 কোটি ঘুষ নেওয়া একই কথা, ঘুষ তো নিছে। হ্যাঁ, আবার ট্রান্সফার পোস্টিং একজনের জন্য 2 কোটি টাকা নিতে, এসব বলতেছে। এখন এটা সত্য মিথ্যা কতটুকু, আমার বক্তব্য হচ্ছে তার বিরুদ্ধে অনুমানের ভিত্তিতে কোনো কেস না দেওয়া, স্পেসিফিক কেস দেওয়া। এখন তো তাদেরকে আপনি খেয়াল করে দেখেন, যখন সরকার পতন হয় তারপরে কিন্তু এয়ারপোর্টে সব প্লেন ওঠানামা বন্ধ, খালি প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্য আউট দিয়ে বিদায় করে দিয়েছে, সে নিজে না করেই চলে গেছে, সব নেতা মন্ত্রী বিপদে পড়ে গেছে, সবাই আটকা পড়ে গেছে, বুঝছেন, কেউ যাইতে পারেন নাই। এইটাই এয়ারপোর্টে সিলগালা করে, অর্থাৎ কেউ যাতে এয়ারপোর্ট ল্যান্ডপোর্ট সব জায়গায় টাইট করে দিয়ে প্রত্যেকটা লোক যারা ক্রাইম করছে, এদেশে তো ক্রাইম হচ্ছে, আমার কাছে দুর্নীতি হচ্ছে প্রধান শত্রু। এই দুর্নীতি যদি লাগাম না ধরা যায় তাহলে এই দেশ নিয়ে তো মানুষই নষ্ট, জাতিই নষ্ট হয়ে যাচ্ছে। তো চারিত্রিক যে দুর্নীতি করে তার দ্বারা ভালো কাজ সম্ভব না। সুতরাং আমার বক্তব্য একটাই যে গত সরকার যেটাকে বলা হয়েছে নূতন আন্দোলনকারীরা ছাত্ররা দিয়েছে, বলছে ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট আর গণতান্ত্রিক সরকার এক নয়। আমরা একটি বিরতিতে যাব, বিরতির পরে আমরা আরো বিস্তারিত নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আলাপ করব। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আবারও একটি বিরতি নিচ্ছে, আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলাপ করছি আজকে যে উপদেষ্টা পরিষদের বদল এবং সেই সাথে সংশ্লিষ্ট আরও অনেকগুলো ইস্যু, জুলাই গণ অভ্যুত্থান কেন্দ্রিক এবং তার পরবর্তী যেই পরিবর্তনগুলো হয়েছে। এই পর্যায়ে আলাপ করতে চাই নিহতের সংখ্যা নিয়ে। জাতিসংঘ যা বলছে, তারা বলছে যে দেশ জুড়ে এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে পট পরিবর্তন হলো, সেখানে 650 জন মানুষ নিহত হয়েছে এবং আগামী সপ্তাহে জাতিসংঘের একটি ফ্যাক্টস ফাইন্ডিং দল আসছে। আসলে এই ছাত্র গণ আন্দোলনটা এত ব্যাপক ছিল, এত মানে বিস্তৃত,
এবং শুধু ঢাকা শহর না বা শুধু বড় শহর না, গ্রাম পর্যায়ে পর্যন্ত। সুতরাং এটি একটি ভয়াবহ মানে যে তথ্যগুলো আমরা পাচ্ছি হতাহতের, জাতিসংঘ বলছে 650, আমাদের পত্রপত্রিকায় আসছে 300-র উপরে বা 400-র কাছাকাছি। এই উপদেষ্টা পরিষদের একজন সদস্য ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তিনি আসামের একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলেছেন এটি 1000 হবে, 1000 হবে। সুতরাং কোনটি কত? আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আমি একটা লেখাও লিখেছি, জীবনে মরণে যারা বেওয়ারিশ, মানে হাসপাতালে অনেকের পরিচয় পায়নি যে তারা কোথা থেকে আসছে, কে এসেছে, এমনকি মানে সুতরাং তাদের বেওয়ারিশ লাশ হিসাবে তাদের দাফন করা হয়েছে। এখন হ্যাঁ, তাদের না হয় হলো যে বেওয়ারিশ লাশ। আর যখন আন্দোলন চলছিল, বিশেষ করে 5 তারিখের আগে অনেক হাসপাতাল বা বেসরকারি হাসপাতালে, বিশেষ করে বেসরকারি হাসপাতালে তারা যে নিহত এ কথাটি লেখেনি, বা মারা গেছে, বা তার যে সুরতহাল করতে হয় বা ময়নাতদন্ত করতে হয়, সেখানে নিহতের সংখ্যা নেই, অনেকে চেপে গেছে। সুতরাং প্রকৃত সংখ্যা কত, এটি খুব উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করা উচিত এবং অবিলম্বে এটি বের করা উচিত। কারণ জাতিসংঘ তো এখানকার তথ্য উপাত্ত বা এখানকার লোকবল দিয়েই করবে, আর তারা তো আর জাতিসংঘ ওখান থেকে এনে তারা পর্যালোচনা করতে পারে, পর্যবেক্ষণ করতে পারে, কিন্তু এই তথ্যগুলো বের হওয়া উচিত। তাই আমাদের তথ্য কোথায় থাকে? হাসপাতাল আর থানা, কিন্তু এর বাইরেও কিন্তু থাকে। যেন পথে মারা গেছে, এখানেই পড়ে আছে, কেউ জানলেও না যে তার কে আত্মীয় বা কে স্বজন, বা হয়তো অনেক বছর পর হয়তো পত্রিকায় যখন বের হবে যে একে খুঁজে পাওয়া যাচ্ছে না বা নিখোঁজ, তখন হয়তো বের হবে। এখনো কিন্তু কারো এরকম খবর আসছে, তথ্যগুলো যেন আসলে পাওয়া যায় এবং প্রকৃত তথ্য, এবং জাতিসংঘের এই তদন্ত টিম আসছে। এটি কিন্তু আগে সরকারও রাজি হয়েছিল যে এটা করতে, কিন্তু পরবর্তীকালে তারা একটি কমিশনও করেছিল, সেই কমিশনও কাজ শুরু করতে পারেনি। জি, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আমরা একটু এম এ আজিজ আপনার কাছে আসতে চাই। সোহরাব হাসান যেরকম বলছিল, যে প্রস্তাবগুলোর কথা বলছিল, এই যে জাতিসংঘের যে তদন্ত, সেই তদন্তটি আসলে কেমন হওয়া উচিত, আর নিহতের সংখ্যা আমরা কয়েক রকম শুনেছি, সব মিলিয়ে আসলে এই দলিলটি। সোহরাব ভাই যে কথাগুলি বলছে আমি সম্পূর্ণ একমত হয়েই আমি যোগ করতে চাই যে এই জাতিসংঘের তদন্ত কমিটি দুটো কারণে দরকার। একটা হলো এই তদন্তটা আইনে বৈধ হবে, দ্বিতীয়ত মানুষের আস্থা তৈরি হবে যে সঠিক তদন্ত হয়েছে। কারণ আমাদের দেশে যে বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে, এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন কিন্তু কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্ট 1956, এটা হলো দেওয়ানি কার্যক্রম করতে পারে, অর্থাৎ এখান থেকে সাক্ষী, এখান থেকে নথিপত্র ইত্যাদি ইত্যাদি সংগ্রহ করতে পারে। এইটা খুনের বিচার হবে ফৌজদারি আদালতে, ফৌজদারি আদালত সেটা গ্রহণ করতেও পারে, নাও পারে। সুতরাং এই জন্যে কিন্তু জাতিসংঘের আমরা সিগনেটরিজ, বাংলাদেশ জাতিসংঘ তদন্ত থেকে শুরু করে ইলেকশন মনিটর থেকে শুরু করে নিরাপত্তা দেওয়ার সব কিছুতে আমাদের আছে, যেগুলো আছে, তো মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি সবটাই আছে। তো তারা যদি তদন্ত করে, ধরেন সংখ্যা 650 তারা বলছে, হয়তো এটা বাড়তে পারে, কমতে পারে, তদন্তে যা পায়। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে তদন্তটা নিরপেক্ষ হবে, কোনো বায়াস হবে না। তারা তো বিএনপি করে না, আওয়ামী লীগ করে না, সরকারের পক্ষেও না বিপক্ষেও না, তারা নিরপেক্ষভাবে করবে। আর যদিও জাতিসংঘের টিম মানে এটা বুঝতে হবে যে জাতিসংঘের 193টা দেশের প্রতিনিধি তারা বলা যায়। তো সুতরাং এটা আমাদের জাতীয় বিশ্বাসের কারণেও এটা দরকার এবং যতটা সম্ভব। তবে আমার মনে হয় যে সঠিক সংখ্যা জাতিসংঘ বের করতে পারবে না, কারণ আমার কাছে একটা ভিডিও আছে, এক পুলিশ অফিসার দেখাচ্ছে হোম মিনিস্টার, আপনার আইজিপি এবং হোম সেক্রেটারি উপস্থিত, ভিডিও দেখাচ্ছে মোবাইলে। আমরা 30 সেকেন্ড সময় পাবো। স্যার গুলি করে একটা ফেলাই আর একটা আহত হয়, কিন্তু কেউ তো সরে না স্যার, খুব বিপদে আছে। অর্থাৎ ছাত্ররা থাকে, গুলি করে, একটা মারা যায় আর একটা হয়তো ইনজুর্ড হয়, কিন্তু কেউ সরে না, এরকম ছিল। সুতরাং এরপরে আপনি দেখবেন ওই যে ট্যাঙ্ক থেকে ফেলাই দিছে, নানান। আবার শুনলাম যে
প্রধানমন্ত্রী সাবেক পালায় গেছে, তারপরেও যাত্রাবাড়িতে প্রায় 50-60টা ছেলে মারা ফেলছে। এগুলো হিসেবে আসছে কিনা আই ডোন্ট নো। সুতরাং আমরা সঠিক হিসাবটি যেন আসলে জাতিসংঘের যে টিমটি আসছে তারা যেন আমাদেরকে দেয় এবং সেই দলিলটা। সেক্ষেত্রে এখানকার স্থানীয় জনগণ এবং আইন প্রয়োগকারী সংস্থার সর্বতভাবে সহযোগিতা করতে হবে, আর না হলে কিন্তু জাতিসংঘ বা কোনো টিম এসে পারবে না। বিএনপি আমলে 21 আগস্টের গ্রেনেড হামলায় কিন্তু FBI এসেছিল, জি, কিন্তু তারা কিন্তু সহযোগিতা পায়নি বলে কাজ তদন্ত অসমাপ্ত রেখে চলে গেছে। আমরা সেই আশাটাই করব। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, CSRM জনতন্ত্র গণতন্ত্রে আজকে এই ছিল। আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।